সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে গিয়েছিলেন হাসান মাহমুদ। হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা। কোনো দাবি থেকে সরে আসেনি, সব আদায় করে ছাড়ব, মন্তব্য নাহিদ ইসলামের। রাষ্ট্র মেরামতের সুযোগ কোনোভাবে মিস করলে চলবে না, মন্তব্য আসিফ নজরুলের। সরকার পরিচালনা করতে চাইলে নাগরিকদের কথা শুনতে হবে, মন্তব্য তারেক রহমানের। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে গিয়েছিলেন হাসান মাহমুদ, যা জানালেন জাওয়াদ নির্ঝর। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ। এমনটা দাবি করেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। তবে হাসান মাহমুদ শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি বলেও দাবি তার। আজ বুধবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটা দাবি করেন জাওয়াদ নির্ঝর। ফেসবুক পোস্টে তিনি বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ভারত গেছিল হাসিনার সাথে দেখা করতে, দেখা না পেয়ে ফিরে এসেছে। ৩৫৯ দিন আগে শেখ হাসিনা ভারত পালিয়ে যায়, তারপর তাকে আর কোথাও দেখা যায়নি। কোনো নেতাকর্মী তার সাথে সাক্ষাৎ করতে পারেনি। ভারত থাকলেও শেখ হাসিনা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ইমোতে সচল আছেন বলে জানিয়েছেন জাওয়াদ নির্ঝর। হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা। গত বছরের ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই চলছিল একের পর এক ষড়যন্ত্র। নানামুখী অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল পরাজিত শক্তি। সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা। এবার আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখরের নির্দেশে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা কিভাবে ঘটাবে, ঘটার পর কিভাবে পালাবে, শেখ হাসিনাকে কিভাবে দেশে ফিরিয়ে আনবে, জনসমাগম কোথায় ঘটাবে প্রভৃতি বিষয় নিয়ে এরই মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ। ৮ জুলাই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে ওই প্রশিক্ষণ সম্পন্ন হয়। সেখানে অংশ নেন 400 নেতাকর্মী। নির্দেশদাতা শেখর এবং নাসিম বিদেশে পলাতক থাকলেও আওয়ামী লীগ নেতা সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পার নেতৃত্বে নাশকতার ছক হচ্ছিল। তাদের পরিকল্পনা ছিল শাহবাগে বসার। এছাড়া ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনাও তাদের ছিল। পরিকল্পনায় যুক্ত শম্পা, সোহেল রানা সহ ঢাকা থেকে 14 জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করার পর 2 দফা রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া সারা দেশে আরো বেশ কিছু গ্রেপ্তার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, কনভেনশন হলটি বুকিং করেন শামীমা নাসরিন শম্পা। তার বাড়ি গোপালগঞ্জে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আড়ালে তিনি ভাড়া নেন কনভেনশন হল। ভাড়া নেওয়ার সময় বলা হয় তারা বিদেশে জনশক্তি রপ্তানি করবেন, এজন্য কিছু লোককে প্রশিক্ষণ দিতে হবে। এই পরিকল্পনার মাস্টারমাইন্ড হলেন সোহেল রানা। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত, বাড়ি বরগুনায়। সূত্র জানায়, প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন সারা দেশ থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের 400 নেতাকর্মী। রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় এক একজন ব্যবহার করেন এক এক ছদ্মনাম। কারো পরিচয় দেওয়া হয় রাজমিস্ত্রি, কেউ কার্পেন্টার, কাউকে বানানো হয় বাগান পরিচর্যাকারী বা অন্যান্য শ্রমজীবী। কনভেনশন হলের ম্যানেজার আওয়ামী লীগ নেতাদের পরিকল্পনার কথা জানলেও হলের অন্য স্টাফরা কিছু জানতেন না। তবে মামলা হওয়ার পর পুলিশ যখন তদন্তে যায় তখন সবাই জানতে পারেন সবকিছু। বিষয়টি নিয়ে কাজ করছে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা। সবার আগে তথ্য পায় এনএসআই ও এসবি। এই দুইটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী শম্পা ও সোহেল রানাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয় রাজধানীর ভাটারা থানায়। প্রশিক্ষণের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলীয় নেতাকর্মীদের কার্যক্রম গতিশীল করা, রাজপথে নামা, দেশকে অস্থিতিশীল করার জন্য তারা কোথায় বসবে,
কে কতজন লোক আনবে, কোথায় কিভাবে আত্মগোপনে লুকিয়ে থাকবে, নিজেদের কথোপকথন কিভাবে হবে, দলীয় সমর্থন বাড়ানো এবং ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২৮ জুলাই থেকে ৮ আগস্টের মধ্যে যে কোনো দিন হামলা হতে পারে গোয়েন্দাদের আশঙ্কা, তাই এই ১১ দিনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী যুগান্তরকে বলেন, পরাজিত রাজনৈতিক শক্তির অপতৎপরতার পরিকল্পনা আমরা জেনেছি, সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিচ্ছি। মূল হোতাসহ ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি, আশা করছি তারা সফল হতে পারবে না। কোনো দাবি থেকে সরে আসেনি, সব আদায় করে ছাড়ব, মন্তব্য নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রংপুর থেকে শুরু হওয়া পদযাত্রা মাসব্যাপী সারা দেশ ঘুরে আজ বিপ্লবের নগরী নরসিংদীতে উপস্থিত হয়েছে। গত ১ বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, আমাদের জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়নি, কোনো দাবি থেকে সরে আসেনি, আমরা সব দাবি আদায় করে ছাড়ব। রাষ্ট্র মেরামতের এই সুযোগ কোনোভাবেই মিস করলে চলবে না, মন্তব্য আসিফ নজরুলের। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাষ্ট্র মেরামত, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে সেটা মিস করলে আগামী কয়েক দশকেও এর সুযোগ আর পাবো না, কাজেই এর সুযোগ আমাদের কোনোভাবেই মিস করলে চলবে না। বুধবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সরকারি সার্ভিস অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার উপর মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সভা আয়োজন করে। এ সময় আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক সরকারগুলো যখন আসে, বিশেষ করে ২০০৯-এর পর আওয়ামী লীগ সরকার এসে ভালো ভালো অধ্যাদেশগুলো বাতিল করে দিয়েছে, এখন আমাদের পরবর্তী সরকারের বাতিল করা একটু কঠিন হবে। তিনি বলেন, আর পরবর্তী সরকার আসবে, আমাদের হাজার খানেক ছাত্র তরুণদের রক্ত ও আরো অনেকের যে অঙ্গহানি হয়েছে এমন মানুষ ও জনমানুষের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে তো পরবর্তী সরকারের পক্ষে এত সহজে সংস্কার আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা যাবে না বা সম্ভব হবে না। এত কষ্ট ও এত ত্যাগ কখনোই বাংলাদেশের মানুষ সংস্কার ও রাষ্ট্র মেরামতের জন্য করেনি। শুধু বাংলাদেশে কেন, উপমহাদেশের ইতিহাসেও এ ধরনের ঘটনা ঘটেনি। সরকার পরিচালনা করতে চাইলে নাগরিকদের কথা শুনতে হবে, মন্তব্য তারেক রহমানের। সরকার পরিচালনা করতে চাইলে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য গত ১.৫ দশক ধরে আন্দোলন অব্যাহত রাখেনি কিংবা জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ হন উল্লেখ করে তিনি বলেন, জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য স্বৈরাচারকে হটিয়েছে, জীবন উৎসর্গ করেছে। সুতরাং সরকারে যারাই থাকুক, সরকার পরিচালনা করতে চাইলে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি মনে করি একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম প্রধান উপায় হচ্ছে নির্বাচন। প্রতিটি নাগরিক যাতে নিজের কথা নিজেই বলতে পারে সেটা নিশ্চিত করার স্বার্থেই একটি দায়িত্বশীল দল হিসাবে বিএনপি বারবার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে অগ্রাধিকার দেয়। আমি বিশ্বাস করি স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত প্রতিটি স্তরে জনগণ সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে রাষ্ট্র এবং সরকারের জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে, রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, আব্দুর রাজ্জাক সহ ৪ জন ৭ দিনের রিমান্ডে। রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার আব্দুর রাজ্জাক বিন সুলেমান ওরফে রিয়াদ সহ ৪ জনকে ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ রোববারে আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত অপর ৩ আসামি হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না ও সদস্য মোহাম্মদ সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। মসজিদ নির্মাণ নিয়ে সহিংসতা, প্রাণহানির ঘটনায় তারাপুরে ১৪৪ ধারা জারি। পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। তার নাম হাফিজুর রহমান হাফিজ। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। সংঘর্ষের পরদিন প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে দুটি মসজিদ নির্মাণ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে অংশ নেয় প্রায় ২০০ থেকে ২৫০ জন। আহতদের মধ্যে কয়েকজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাফিজুর রহমান হাফিজকে
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।